নতুন কমিটি, নতুন শুরু, ফুটবলে নতুন প্রত্যাশার ম্যাচ। দীর্ঘ প্রায় 5.5 মাস পর বাংলাদেশে ফিরছে ফুটবল। জানেন দর্শক, আজকে কিন্তু মালদ্বীপ এবং বাংলাদেশের প্রথম প্রীতি ম্যাচ সন্ধ্যা 6টায় শুরু হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে আছেন সাইদ হাসান কানন, সাবেক গোলরক্ষক বাংলাদেশ, এবং জাহিদ হাসান এমিলি, সাবেক ফুটবলার। আর চাইলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, স্ক্রিন নম্বর দেখানো নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা কথা বলবো আজকে বাংলাদেশ এবং মালদ্বীপ ম্যাচ নিয়ে। তবে এই আলোচনায় যাওয়ার আগে আমরা একটা প্রতিবেদন দেখে নিতে চাই। কিংস এরেনায় চিন্তামগ্ন হাভিয়ের কাবরেরা, হওয়াটাই স্বাভাবিক। তার অধীনে গেল সাফে সেমিফাইনাল খেলা বাংলাদেশ শেষ 5 ম্যাচে জিতেছে মাত্র একটিতে। গুঞ্জন, মালদ্বীপের বিপক্ষে 2 ম্যাচে পারফরমেন্স মন ভরাতে না পারলে চুক্তি নবায়ন হবে না স্প্যানিয়ার্ডের। আপাতত এসব মাথায় নেই, ভাবনায় শুধুই মালদ্বীপ। আমরা 2টো ম্যাচেই জিততে চাই, প্রস্তুতিটাও ভালো হয়েছে। 5 মাস পর ঘরে মাঠে নামার অপেক্ষায় টিম বাংলাদেশ। মাঝের সময় দ্বিতীয়বার সাফ জিতেছে নারী দল। সেই অনুপ্রেরণায় প্রত্যাশার সাথে এবার প্রাপ্তির ব্যবধান ঘুচাতে চান অধিনায়ক তপু বর্মন। আমরা সুযোগ ক্রিয়েট করেছি, আমরা গোল করতে পারি নাই। এটা কিন্তু আমরা লাস্ট 8টা ম্যাচে না, অনেকদিন যাবত ধরে এরকম প্রবলেম হচ্ছে। যখনই আমরা গোল করি তখনই কিন্তু আমরা ম্যাচ জিতি। তো এটা আমাদের মাথায় আছে, এবং আমাদের কোচ এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ তারা অলরেডি কাজ করেছে ফিনিশিং নিয়ে। এই ম্যাচ হতে পারে আনিসুর রহমান জিকোর প্রত্যাবর্তনের মঞ্চ। 16 মাস পর জাতীয় দলের জার্সিতে চেনা কিংস এরেনায় নামতে পারেন এই গোলরক্ষক, যদিও রহস্য রেখে দিলেন কাবরেরা। জিকোর মতো গোলকিপারের স্কোয়াডে ফেরা আমার জন্য স্বস্তির। বাকিরাও ভালো, তবে এখনই বলছি না একাদশে কে খেলবে। প্রতিপক্ষ মালদ্বীপ দীর্ঘ 1 বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষায়। রাজনৈতিক পালাবদল আর ফেডারেশনে পরিবর্তনের ধকল কাটিয়ে মাঠে ফিরছে দ্বীপদেশটি। জয় দিয়েই রাঙাতে চায় প্রত্যাবর্তন। পুরো দলকে নিয়ে অল্প কয়েকদিনের প্রস্তুতি নিয়ে এসেছি, তবে ছেলেরা মানসিকভাবে শক্তিশালী। দেশের ফুটবলে আস্থা ফেরানোর একটা দারুণ সুযোগ। 2 ম্যাচ জেতাই লক্ষ্য। ফুটবলাররা শতভাগ দিতে প্রস্তুত। দেশকে কিছু দেওয়ার জন্যই এসেছে। বাংলাদেশ ভালো দল, তবে আমরা জিততে চাই। পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। 18 দেখায় 8 বার জিতেছে লাল সবুজ, হেরেছে 6টিতে। শেষ 3 ম্যাচে অবশ্য অপরাজিত স্বাগতিকরা। জের সাগর, চ্যানেল 24, ঢাকা। শুরুতে আসলে কানন ভাইয়ের কাছে যেতে চাই। কানন ভাই, আমরা তপু বর্মনের একটা কথা দিয়ে শুরু করতে চাই, কারণ আপনি শুনলেন যে যখনই গোল করি তখনই জিতি, এরকম একটা কথা তিনি বলেছেন। আপনার কি মনে হয় যে মালদ্বীপের বিপক্ষে অনেকদিন পর আসলে বাংলাদেশের দেশের মাটিতে খেলা, এবং মালদ্বীপ যদি আমরা একটু দেখি যে শেষ ম্যাচটা যখন মালদ্বীপ খেলেছে তারপর কিন্তু বাংলাদেশ 8টা ম্যাচ খেলেছে, মালদ্বীপ কোনো ম্যাচ খেলেনি। তো সেই অভিজ্ঞতার বিচারে আজকের ম্যাচটা কেমন হবে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি মালদ্বীপের অবস্থা তো আমরা জানি, বাংলাদেশের মালদ্বীপের ফুটবল ফেডারেশনের অবস্থা আমরা দেখেছি। ওদের প্রেসিডেন্ট দুর্নীতির দায়ে সাসপেন্ড হয়েছিল। তারপর ওদের ফুটবল মোটামুটি বন্ধই অলমোস্ট বলা চলে। ওদের টুর্নামেন্ট আর এই ইন্টারন্যাশনাল ম্যাচ দিয়ে ওরা আছে। সেই তুলনায় আমাদের বাংলাদেশ ফুটবল টিম কিন্তু অনেকগুলো ম্যাচ খেলছে। তারপরেও গত 1 বছরে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের রেজাল্ট খুব একটা আশানুরূপ না। সেই ক্ষেত্রে আজকে আমাদের হোম গ্রাউন্ড, আমাদের অ্যাডভান্টেজ বেশি। আমাদের ম্যাচ আজকে ভালো খেলা উচিত এবং জিতা উচিত মনে করি। তারপর ফিনিশিংয়ের ব্যাপারটা যেটা আছে, দীর্ঘ 1 বছর ধরে কিন্তু 8টা ম্যাচ খেলে 2টা গোল মাত্র পেয়েছে বাংলাদেশ টিম। এইখানে কিন্তু আমাদের ঘাটতি। টোটাল টিম ভালো খেলবে, বাট ফিনিশিং যদি না দিতে পারে তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। সেই ক্ষেত্রে আমাদের উপরের লেভেলের নাম্বার 9 পজিশনের প্লেয়ার খুব একটা ভালো নয় এখন। স্ট্রাইকারের অবস্থাও খুব একটা ভালো না। ফিনিশিং সাইডটা কিন্তু আসলে দুর্বল। ইভেন দো টোটাল টিমের পারফরমেন্সও খারাপ। একটা টিম লেবাননের সাথে আমরা ড্র করে আসছি, আর ভুটানের সাথে লাস্টে তো জানি আমরা একটা ম্যাচ জিতেছি, একটাও ছেড়েছি। ওভারঅল আমাদের টিমের অবস্থা আমি মনে করি না এখনো ভালো। সো আজকে ম্যাচ কিন্তু টাফ হবে আমার ধারণা। এমিলি, আপনি এই দলটা খুব কাছ থেকে আসলে অবজার্ভ করেন। আমার কাছে যতটুকু মনে হয়, ভাই যেটা বললো বা তপু যেটা বললো, যে আসলে গোল করার যেই খরা, এই গোল খরা কাটানোর আসলে উপায়টা কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। গোল খরা কাটানোর উপায় নাই দেখেই কিন্তু দেখেন এই দলটা কিন্তু স্ট্রাইকার ছাড়া খেলছে। আপনি যদি দেখেন সামনে যে 3জন প্লেয়ার খেলে আসলে তারা কিন্তু কেউ স্ট্রাইকার না।
আপনি যদি ফাহিম, রাকিব এবং মুরসালিনের কথা বলেন, আই থিঙ্ক এই তিনজনকে দিয়ে হয়তো স্টার্ট করাবে কোচ। এরা কিন্তু আসলে পারফেক্ট নাম্বার 9 যাদেরকে বলি তারা না। এই স্কোয়াডে কিন্তু 2জন প্লেয়ার নেওয়া হয়েছে আপনার আন্ডার-20 থেকে, পিয়াস এবং আপনার মিরাজকে। ওদেরকে কোচ সুযোগ দিবে কিনা জানি না। পিয়াস যদিও ফ্রেন্ডলি গেমগুলিতে ভালো করছে, আমি দেখলাম যে 2টা ম্যাচ এসে গোল করছে, তো এইটা আবার একটা পজিটিভ দিক। এখন ব্যাপার হচ্ছে যে এই ম্যাচটা কিছুটা অ্যাডভান্টেজ তো অবশ্যই বাংলাদেশে থাকবে, যেটা হলো যে হোম গ্রাউন্ডে যদি রিসেন্টলি বাংলাদেশের পারফরমেন্স দেখেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ বেশ ভালো করছে। এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলিতে যদি দেখেন, অস্ট্রেলিয়ার সাথে এখানে আমরা মাত্র 2 গোলে হারছি, এবং লাস্ট যেটা মালদ্বীপের সাথেই খেলছি 2-1 আমরা যেটা জিতছি, ওখানেও বেশ ভালো ফুটবল ছিল। বাট যেটা হয়েছে যে আমাদের দলটার আসলে আমি একটা কথা বলি যে এই দলটা আসলে কনসিস্টেন্সি খুব কম, মানে রেগুলার ভালো খেলে যে, মানে আপনি যদি লাস্ট 2টা ম্যাচ ভুটানের সাথে দেখেন, সেখানে কিন্তু বাংলাদেশ বেশ একটা ভালো ফুটবল খেলতে পারেননি যদি সত্যি কথা। কারণ ভুটানের মতো দলের সাথে যদি আপনি বিল্ড আপ না করতে পারেন, আপনি যদি পাসিং ফুটবল না খেলতে পারেন, তখন অপোনেন্ট একটু স্ট্রং অপোনেন্ট হলে তখন তো আরও বিপদ হবে। সুতরাং একটা বড় সুবিধা আছে যে আমাদের হোম গ্রাউন্ডে আমাদের প্লেয়াররা যে ডেডিকেশন দেখায়, ওইটা হলো একটা বড় সাপোর্ট। আর আপনি যেটা বলছেন যে গোল করার ক্ষেত্রে স্ট্রাইকার তো আসলে আমাদের এই মুহূর্তে নাই, বাট যারা আছে সামনের দিকে তারা 3জনই কিন্তু গোল করতে পারে। আপনি যদি রাকিবের কথা বলেন, মোরসালিন এবং ফাহিম, 3জনের কিন্তু গোল করার অ্যাবিলিটি রয়েছে। সুতরাং তাদের উপর ডিপেন্ড করে তারা আসলে কোন মেন্টালিটি নিয়ে খেলবে, এবং দেখার বিষয় যে আমরা কতগুলো চান্স তৈরি করতে পারি, এটা একটা বড় ইম্পর্টেন্ট। আমরা ভুটানের সাথে 2টা ম্যাচই দেখেন আমরা কোনো চান্স তৈরি করতে পারিনি। তো চান্স তৈরি না করতে পারলে আপনার ফ্রন্ট লাইনে যারাই খেলবে আসলে তো তখন তো আপনার গোলের সুযোগ তৈরি করতে পারবেন না। সুতরাং তৈরি করাটাও ইম্পর্টেন্ট, এবং অ্যাট দ্য সেম টাইম ওই তৈরি করা কাজগুলি আপনাকে ফিনিশ করতে হবে। সুতরাং আমি বলবো যে টিমের অবস্থা কানন ভাই যেটা বললো আমিও একমত যে শেপ যদি দেখেন তেমন একটা ভালো নেই, বাট একটা অ্যাডভান্টেজ যেটা হলো যে হোমে বাংলাদেশ দল সবসময় ভালো করে, এটা একটা বড় অ্যাডভান্টেজ আছে। এবং প্লেয়ারদের মেন্টালিটি, ডেডিকেশন লেভেলটা কীরকম সেটা দেখতে হবে। কারণ আমার কাছে মনে হয় যে এই টিমটাতে একটু ডেডিকেশন বলেন বা আমরা আছি না যে দেশের জন্য খেলতে গেলে যে মেন্টালিটিটা দরকার, ওইটা আসলে কীরকম প্লেয়াররা নিবে এটা খুব ইম্পর্টেন্ট। কারণ দেশের জন্য তো সবার উপরে রেখে আপনাকে খেলতে হবে। সুতরাং প্লেয়াররা যদি এই 2টা ম্যাচ ওইভাবে সিরিয়াস নেয়, এবং এই 2টা ম্যাচের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। নেক্সট আপনি যদি এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচ রয়েছে, আপনি যদি এই 2টা ম্যাচ ব্যাক টু ব্যাক জিততে পারেন, তখন কিন্তু ওখানে একটা স্লট আপনার একটা ইজি স্লট থাকবে, হ্যাঁ থাকবে। সুতরাং ওই দিকগুলি যদি বাংলাদেশ দল চিন্তা করে ম্যাচ 2টা খেলে, আমার কাছে মনে হয় যে জেতার অবশ্যই সম্ভাবনা রয়েছে। বা জিততে হলে যে কাজটা করতে হবে, গোল করতে হবে, সেইটাই এনি হাও আমার কাছে মনে হয় যে করতে হবে। এবং সেটা যদি আপনি ফার্স্ট হাফে কোনো না কোনোভাবে করে ফেলতে পারেন, তখন মালদ্বীপ প্রবলেমে পড়ে যাবে। এবং মালদ্বীপ এই দলটা যেটা হয়েছে যে এটা তো লাস্ট অনেকদিন ধরে তাদের ঘরোয়া ফুটবল নেই, তাদের ইন্টারন্যাশনাল ম্যাচ নেই, শুধু ক্লাব ফুটবল। তো মাঝে এফসি আপনার, হ্যাঁ তারা লাস্ট এফসিটা ক্লাবে খেলছে, তো ওই প্লেয়ারগুলি কিন্তু ম্যাক্সিমাম 16 জন ওই দলের প্লেয়ার রয়েছে। সুতরাং ওরা যদি আবার ক্লিক করে ফেলে, তখন কিন্তু আবার বাংলাদেশ দলের জন্য বিপদ আছে। কারণ মালদ্বীপ ইন্ডিভিজুয়ালি কিন্তু ব্রিলিয়ান্স কিছু প্লেয়ার রয়েছে। আপনি যদি হামজার কথা বলেন, তারপরে হ্যাঁ আলী ফাসির আছে, এরা কিন্তু আবার ইন্ডিভিজুয়ালি খুব ভালো প্লেয়ার। সুতরাং এদেরকে নিয়েও কিন্তু কোচের একটা আলাদা অবশ্যই ডেফিনেটলি প্ল্যান থাকবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন বাংলাদেশ দলে কিন্তু ডিফেন্সিভ এরিয়াতে কিন্তু কিছু প্রবলেম রয়েছে, ওইগুলি আমার কাছে মনে হয় যে আজকে একদমই করা যাবে না। স্পেশালি যখন ডিফেন্স থেকে বিল্ড আপ করে, তখন অনেক সময় দেখেছি যে সেন্টার ব্যাকরা ইজি বল লুজ করে, মিডফিল্ডার বল পাসিং করতে পারে না, এগুলি আজকে করা যাবে না। এবং আমার মনে হয় যে বিল্ড আপটা পিছন থেকে করলে মিডফিল্ডের খেলাটা কন্ট্রোল করতে হবে, দেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল জিততে পারবে। কারণ ভাই এমিলি বলছেন আসলে কনসিস্টেন্সির কথা বলছেন, এই জায়গায় আসলে ঘাটছে কি ফুটবলারদের? আমি একটু বলবেন যে আমাদের যে কোচ হাবিয়ার কাবরেরারও একটু সমস্যা রয়েছে। হ্যাঁ, ধারাবাহিকতা কিন্তু আজকে একদিনের না, এদের বিগত দিন থেকে দেখে আসছি যে আসলে টিমের কনসিস্টেন্সি লেভেল আসলে পুয়ার। এটা প্লেয়ারদের মেন্টালিটি আমি মনে করি। কোচ তো থাকবেই, কোচের স্ট্র্যাটেজি থাকবে, কোচের টেকনিক ট্যাকটিস থাকবে, বাট মাঠে যখন যাবে, মাঠে যখন নামবে, তখন প্লেয়ারদের কিন্তু একটা ডেডিকেশন থাকা উচিত অ্যাজ এ প্লেয়ার, যে আমি আমার পজিশনে আমি বেস্ট ফুটবল খেলবো। এই ডেডিকেশনটা যদি ঠিক থাকে, তাহলে কিন্তু কনসিস্টেন্সি লেভেল অলওয়েজ হাই থাকবে। এবং প্লেয়ারদের সেলফ অ্যাসেসমেন্ট দরকার আছে। একটা প্লেয়ার চিন্তা করতে হবে যে আমি আমি কোথায় খেলি, আমার পারফরমেন্স কি, আমি কি করছি, আমি আজকে কতটুকু খেললাম, কালকে আমার কতটুকু খেলা উচিত। এই অ্যাসেসমেন্টটা যদি প্লেয়াররা পার্সোনাল অ্যাসেসমেন্ট যদি করে, তাহলে কিন্তু পারফরমেন্স অলওয়েজ বেটার হবে, কনসিস্টেন্সি লেভেল অলওয়েজ সব প্রত্যেকটা প্লেয়ারে হাই লেভেলে যাবে, এটা নিয়ম। প্লেয়াররা যদি নিজের ডেডিকেশন ঠিক না থাকে, একটা ম্যাচ ভালো খেলে ফেলাম, তারপর ম্যাচে যদি চিন্তা না করে যে আমি আজকে কী করলাম না করলাম, অ্যানালিসিস না করলে কিন্তু প্লেয়ারদের ডেভেলপমেন্ট আসবে না। এটা কিন্তু আমাদের বাংলাদেশি প্লেয়ারদের একটা নেচার আমি মনে করি। সো প্রফেশনাল, এখন কিন্তু প্রফেশনাল লিগ, প্রফেশনাল অ্যাটিটিউড গোয়িং অন, এবং প্লেয়াররা কিন্তু অনেক 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 ভালো মানের ইয়াও কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব ভালো, ফ্যামিলিগতভাবে ওরা অনেক ভালো। তাহলে ওদের কেন প্রফেশনাল অ্যাটিটিউডটা বিল্ড আপ করা উচিত আমি মনে করি।
বিল্ড আপ করলে এটা কনসিস্টেন্সি ভালো কিন্তু থাকবে। এই দিক থেকে এই যে আমাদের যে লিগ শুরু হতে দেরি হচ্ছে, যদি লিগটা একটু আগে শুরু হতো তাহলে কি এই সমস্ত ম্যাচে মাঝখানে তো অ্যাকচুয়ালি লিগ তো এই যে 5 তারিখের ঘটনার পরে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটু হস্প অবস্থায় গেছে। তারপর বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইলেকশন গেল, এই কারণে একটা মাস একটু এদিকে ওদিক হয়েছে। কিন্তু তারপর এখন শুরু হচ্ছে 22 তারিখে চ্যাম্পিয়ন্স লিগের খেলা, মোহনবাগান আর বসুন্ধরার খেলা, সেটা হবে। তারপর 29 তারিখ থেকে লিগ শুরু হয়ে যাবে, 5 তারিখ থেকে আমাদের ফেডারেশন শুরু হবে। আমরা মোটামুটি শিডিউল অনুযায়ী তাড়াতাড়ি খেলা শুরু করার চেষ্টা করছে অ্যাজ এ মেম্বার হিসেবে ফেডারেশন। এমিলি, আপনি বলছিলেন যে আসলে আমাদের যে ডিফেন্সিভ বা মিডফিল্ডে বল যে সুযোগ ক্রিয়েট করার ক্ষেত্রে ওই জায়গায় কিন্তু এবার জামাল নেই ডিফেন্সিভ মিডে, তো জামালকে কি আসলে মিস করবে কিনা দল? না, জামালের যদি স্পেশালি ইন্ডিভিজুয়ালি জামালের কথা বলেন, জামাল তো লাস্ট যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলি হয়েছে সেখানে কিন্তু রেগুলার না, কিন্তু আপনি দেখেন কোচ কিন্তু তাকে অনেক ম্যাচে কিন্তু চেঞ্জিংয়ে নামিয়েছে এবং ভুটানের 2টা ম্যাচে কিন্তু তাকে সুযোগ দেয়নি, পরে খেলেছে। সুতরাং জামালের তো আসলে পারফরমেন্সের যদি মানে এটা আমার সাইড থেকে না, যদি কোচের সাইড থেকে দেখেন, যখন একটা প্লেয়ার বেঞ্চে যাবে দ্যাট মিনস তার পারফরমেন্সের তো অবশ্যই কিছু না কিছু ঘাটতি রয়েছে। তো ওই জায়গা থেকে জামাল ইজ ভেরি এক্সপিরিয়েন্স। জামাল একটা সময় আমাদের সাথে যখন খেলেছে বা পরবর্তী সময় যখন খেলেছে, জামাল অনেক সার্ভিস দিয়েছে বাংলাদেশ দলকে এবং মিডফিল্ডের জামাল বেশ ক্রিয়েটিভিটি তার ছিল অ্যাজ এ হোল্ডিং মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার যে জায়গাতেই বলেন। বাট লাস্ট জামাল থাকলেও হয়তো যে জামাল স্টার্টিং 11-এ থাকতো এটার কিন্তু কোনো শিওরিটি ছিল না, এবং যেহেতু তার ব্যক্তিগত কারণে দলে নেই, অবশ্যই জামাল যেহেতু টিমের ক্যাপ্টেন, তার অ্যাবসেন্স তো অবশ্যই দলের প্রতি একটা কিছু না কিছু হলো তো তার ওই জায়গাটা একটু ল্যাকিংস থাকবে। তারপর আমি বলবো যে মিডফিল্ডে কিন্তু আরও অনেক ভালো প্লেয়ার রয়েছে আমাদের দলে রয়েছে। এখন ডিপেন্ড করে আসলে তারা কিভাবে খেলবে, ম্যাচটাকে কিভাবে নিবে। আপনি দেখেন অলমোস্ট স্টার্টিং 11-এর ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু আপনার বসুন্ধরা কিংসের, যদি আমি ভুল না করে থাকি। তারা কিন্তু রিসেন্টলি তাদের ম্যাচ খেলে আসছে ভুটানে। তো ওই মিডফিল্ডরাই যদি এখানে খেলে, তো আসলে তারা আসলে কি কাজগুলি তারা কিন্তু জানে। তো যে যার ডিউটিটা যদি ঠিকঠাক পালন করতে পারে মিডফিল্ডে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল ভালো করবে। বাংলাদেশ দলের একটা প্রবলেম যেটা হচ্ছে যে বাংলাদেশ যখন অপোনেন্ট হাই প্রেসিং করে তখন বাংলাদেশ খুব সহজেই বল লস করে। এটা আমি ভুটানের সাথে ম্যাচগুলিতেও দেখেছি যে পাস করতে পারছে না, নিজেদের হাফে করছে। আপনি নিজেদের হাফে পাসিং ফুটবলের তো আসলে তেমন একটা ভ্যালু নেই, আপনাকে অপোনেন্ট হাফে পাসিং ফুটবল খেলতে হবে, ওখানে চান্স ক্রিয়েট করতে হবে। তো এটা তো করতে হবে মিডফিল্ডারদের। অ্যাট দ্য সেম টাইম যে 3জন স্ট্রাইকার রয়েছে তাদেরও কিন্তু মিডফিল্ডারদের সাথে কানেকশন করে কিন্তু এই কাজগুলি করতে হবে। সুতরাং আমি জানি না আজকে আসলে স্টার্টিং 11-এ হয়তো বড় সোহেল থাকবে বা যারাই থাকবে, তারা যদি মিডফিল্ডে শুরুতেই কন্ট্রোল করতে পারে এটা আমাদের জন্য খুব অ্যাডভান্টেজ হবে। বাট আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি বল লস করার পর আপনার কাজগুলি কি, সেগুলি আপনাকে দেখতে হবে। যেটা ভুটানের ম্যাচে দেখা গেছে যে আমাদের হাফেই আমরা বল লস করেছি, ওইটাই ওরা গোল করে ফেলছে। সো এই ধরনের কাজগুলি কিন্তু করা যাবে না, কারণ ভুটানের থেকে মালদ্বীপ ইন্ডিভিজুয়ালি ভালো প্লেয়ার, তাদের টেকটিক্যালি জায়গা যদি বলেন, আপনার টিম প্লেয়ার যদি বলেন, তারা কিন্তু ওই জায়গাগুলিতে অনেক সাউন্ড। সুতরাং এই মিস্টেকগুলি একদমই করা যাবে না, এবং আপনি যে সুযোগগুলি পাবেন এই সুযোগগুলিকে কাজে লাগাতে হবে। এবং ইভেন আপনার ডিফেন্সেও আসলে সেন্টার ব্যাকে তপু বর্মনের সাথে কে খেলবে, তারেক নাই। সুতরাং ওই জায়গাটা কে খেলবে এটা একটা বড় ব্যাপার। লাস্ট হয়তো মনে হয় সম্ভবত হাসান মুরাদ বা শাকিল এরা খেলছে। সুতরাং ওদের কিন্তু কিছু মিস্টেক ছিল, খুব ব্লাইন্ডলি বাজে মিস্টেক, এগুলি করা যাবে না এই ধরনের। এবং উইং 2 সাইড ব্যাককে খেলবে, হয়তো রাইট ব্যাকে বিশ্বনাথ আমি জানি না টিমে হয়তো নাই, লেফট ব্যাকে হয়তো সাত খেলবে বা ইসা ফয়সাল, এরা হয়তো স্টার্টিং 11-এ খেলবে। সুতরাং ডিফেন্সের কিন্তু কাজগুলি খুব ইম্পর্টেন্ট। হোল টিমেরই আসলে আমার মনে হয় যে পারফর্ম করতে হবে ম্যাচ জিততে হলে। এবং সব থেকে বড় ব্যাপার হয়েছে যে প্লেয়াররা, আমি যেটা বললাম যে এই ধরনের ম্যাচে টেকটিক্যালি বা অন্যান্য জায়গাগুলি তো কোচ প্লেয়ারদের বুঝেই দেবে, বাট প্লেয়ারদের যে দায়িত্বটা, প্লেয়ারদের দায়িত্বটা বোঝা উচিত প্লেয়ারদের নিজেদেরই, যে আমাদের কার কি কাজ। কানন ভাই যেটা বললো যে আপনি সেলফ অ্যাসেসমেন্ট যদি না থাকে, আপনি একটা ভুল করতেই থাকবেন, তখন অপোনেন্ট কিন্তু ওই সুযোগগুলি আমরা আরো আলোচনা করবো। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। ক্লেমন বিয়ন্ড দ্য ক্রাইটেরিয়া দিচ্ছি ছোট্ট একটা বিরতি। আসলে নতুন প্লেয়ার কিন্তু আমাদের ওইভাবে ফুটবলার উঠে আসে না, সেই জায়গায় আপনারা নতুন কমিটি আসছেন, একটা নতুন শুরু বা নতুন প্রত্যাশার কথা আমরা চিন্তা করতে পারি। এই জায়গায় কি আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? জি, আমরা আগে বলেছি যে একটা লং টার্ম একটা প্ল্যান থাকতে হবে আমাদের, যে আমরা কোথায় যাব, ডেস্টিনেশনটা ঠিক করতে হবে 4 বছরে, কোথায় যাব, আমাদের ন্যাশনাল টিম কোথায় থাকবে, আমাদের প্লেয়ার পাইপলাইনে প্লেয়ার আসছে কিনা, এই একটা ধারাবাহিকতা আমি চেষ্টা করব তৈরি করার জন্য। আমার 17-এর আমি চেয়ারম্যান হিসাবে আমি চেষ্টা করব যে ফিডব্যাক পিছন থেকে যদি প্লেয়ার না আসে ন্যাশনাল টিমে, এখন দেখেন ন্যাশনাল টিমে কিন্তু তপু বর্মন বলেন, যারা আছে সিনিয়র প্লেয়াররা, এরা কিন্তু এখন আস্তে আস্তে ওল্ড হয়ে যাচ্ছে, এদেরকে সাবস্টিটিউট কিন্তু নাই। আন্ডার 20 কিন্তু চ্যাম্পিয়ন আসছে সাফে, এখন ওই টিমটা কিন্তু এখন আমাদের নেক্সট ন্যাশনাল টিম, ওদের দিকে আমাদের নজর দেওয়া উচিত। পাশাপাশি আন্ডার 17 এবং 15
এই টুর্নামেন্টগুলো করে ওখান থেকে ট্যালেন্ট হান্ট করে একটা টিম তৈরি করে আস্তে আস্তে একটার পর একটা ধাপে ধাপে 15 থেকে 17, 17 থেকে 20, 20 থেকে ন্যাশনাল, এভাবে যদি একটা চেন আমরা তৈরি করতে পারি, সেখানে আমরা আমাদের অ্যাভেলেবেল প্লেয়ার পাবো। এবং ন্যাশনাল লেভেলে যদি একটা প্লেসে যদি 4-5টা প্লেয়ার থাকে তাহলে কিন্তু কম্পিটিশন বাড়ে, আর কম্পিটিশন বাড়লে কিন্তু প্লেয়ার ভালো খেলার চেষ্টা করে, ভালো খেললেই কিন্তু রেজাল্ট আসবে। এখন আমাদের প্লেয়াররা মনে করে যে আমাদের পিছনে কোনো প্লেয়ার নেই। আমরা যখন খেলতাম আমাদের প্লেয়ারে একটা পজিশনে 5-7জন করে প্লেয়ার থাকতো, যে কোনো সময় কোচ আমাদের বসাই দিতে পারে, আমি একটু ফল্ট করলে বসাই দিবে। সেই চিন্তা চেতনা নিয়ে কিন্তু খেলতাম মাঠে, যে আমরা টাই হার্ডেড এফোর্ট দিতাম মাঠে। এখন কিন্তু প্লেয়ারদের ওরকম এফোর্ট কম, বিকজ অফ ওয়াই পাইপলাইনে প্লেয়ার নেই, যে আমার জায়গায় তো কোনো প্লেয়ার নেই, আমার সরানোর প্লেয়ার নেই। এই জিনিসটা আমাদের মাথায় আছে, আমরা চেষ্টা করবো এবার আমরা এই যে এদেরকে নিয়েই নেক্সট জেনারেশন আমাদের সাথে যারা আছে, ছোটো ভাইরে যে মিলে আছে, মামুন আছে, এদেরকে নিয়ে আমরা এমন একটা কমিটি করব যে আমরা শুধু এদিকে ডেভেলপমেন্ট কাজ করব, যে ফিডব্যাক দেওয়ার জন্য টু গো টু দ্য ন্যাশনাল টিমে প্লেয়ার তৈরি করার জন্য চেষ্টা করব। আর আজকের খেলায় আমাদের জিতা উচিত কেন, আমাদের এই 5 তারিখের পরে কিন্তু আমাদের নারী ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়ে আসছে, সাফে আন্ডার-20 চ্যাম্পিয়ন হয়ে আসছে। আমাদের ধারাবাহিকতা কিন্তু ভালো, এখন একটা চাপ কিন্তু এই টিমের উপর আছে। আজকে এই টিমকে ভালো খেলতে হবে, জিততে হবে, জিতলে আমরা আরেকটু ভালোর দিকে যাবো ইনশাল্লাহ। সেটা আমাদের দরকার, আজকে জিতা দরকার। আমি মনে করি প্লেয়ারদের এফোর্ট দেওয়া উচিত এবং প্লেয়াররা ফিল করা উচিত দেশের মাঠে খেলা, দেশের একটা জাতীয়তা বোধ নিয়ে খেলবে ও তারা খেলে আজকে ম্যাচটা জিতে আমাদের, এই আমার আশা প্রত্যাশা। এমিলি, হোম ভেন্যুতে খেলা, যদিও 5-6 মাস পর খেলা, এইখানে আবার একই সাথে বসুন্ধরা কিংসের, আপনি বলছিলেন যে বেশিরভাগই এখানে বসুন্ধরা কিংসের ফুটবলাররা, এটা তো একটা বাড়তি আত্মবিশ্বাস তো আছেই দলের। না, তা তো অবশ্যই আত্মবিশ্বাস থাকতেই হবে। দেশের মাটিতে খেলা মানে দ্যাট মিনস আমাদের তো দেশের মাটিতে রেজাল্টও ভালো, যে সত্যি কথা। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলো লেবাননের সাথে তো আমরা এখানেই ড্র করছি, হ্যাঁ, 1 গোলে পিছিয়ে থেকে পরে মোরসালিন গোল করে ম্যাচ ড্র করলাম, এবং হ্যাঁ মালদ্বীপের সাথে এখানে আমাদের সব ম্যাচ জিতা ম্যাচ। তো সুতরাং আমাদের তো ওই অ্যাডভান্টেজটা থাকবে। এবং কানন্দের যেটা বলছে ইজ ভেরি পজিটিভ, যে দেখেন তারা নতুন কমিটি আসছে, তারা কি চায়, আপনি যদি রেজাল্ট দেন তাদের জন্য কাজ করা খুব ইজি হবে। স্পেশালি জাতীয় দল যদি কলাপস করে তখন কিন্তু কমিটির জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর আপনি যদি ব্যাক টু ব্যাকে 2টা ম্যাচ জিতেন তখন কি হবে, তাদের জন্য পরবর্তী স্টেপে কিন্তু যাওয়াটা ইজি হবে, সুযোগ হবে। এবং আমি মনে করি এটা প্লেয়ারদের ফিল করতে হবে, প্লেয়াররা ফিল করলে এটা ইজ ভেরি ইজি। আমার কাছে এই মালদ্বীপকে হারানো তেমন কোনো কঠিন মনে হয় না। হয়তো অনেকে চিন্তা করতেছে যে বাংলাদেশ রিসেন্টলি পারফরমেন্স ভুটানের সাথে, বাট দেশের মাটিতে বাংলাদেশ কিন্তু সবসময়ের জন্য ভালো। এবং যে স্কোয়াডটা আছে আমি মনে করি তারাই যদি একটু ফিল করে নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে খেলে, ম্যাচ জিতবে। এবং আপনি যেটা বলছেন যে হোম গ্রাউন্ডে তো আমরা সবসময় ভালো, এবং সব থেকে একটা দিক কনসেন্ট্রেট রাখতে হবে, যেটা আমরা সবসময় হয় যে আমরা যদি কখনো গোল কনসিড করে ফেলি তখন আসলে আমাদের দলটা এলোমেলো হয়ে যায়, ওইটা করা যাবে না, কারণ গোল কনসিড হইতেই পারে। তখন খেলায় ব্যাক করে আবার কীভাবে মেন্টাল স্ট্রং নিয়ে আপনি ম্যাচ জিতবেন ওই দিকগুলি চিন্তা করতে হবে। এবং যেটা হবে যে এই দলটাতে কিন্তু আমি স্পেশালি যদি 3জন প্লেয়ারের কথা বলি, তারা এই দলটাতে আজকে খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে সামনের। ফাহিম, তাদের যে স্পিড রয়েছে, রাকিব এবং মুরসালিন এবং ফাহিম এবং রাকিব কিন্তু মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে গোল পেয়েছে, গোলও করছে। এবং আপনি যে ফ্রেন্ডলি গেমগুলি দেখেন, এখানে দেখলাম মুরসালিন প্রত্যেক দিনই গোল করছে, রাকিবও ভালো করছে। সুতরাং এবং ওই পিয়াস যে ছেলেটা, ও ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে গোল করছে, এগুলি টিমের কিন্তু ভালো সাইন। সুতরাং এরা যদি ক্লিক করে আমার কাছে মনে হয় যে ম্যাচ তো অবশ্যই জিততে পারবে। বাট যেটা হয় যে আমরা সবসময় আমাদের এই আলোচনা তো থাকবেই, বাট মেইন কাজগুলি তো যাদের করতে হবে তাদের ফিল্ডটা হলো মেইন। তারা যদি চিন্তা করে যে আমরা, হ্যাঁ, কারণ যেটা বললো যে রিসেন্টলি কিন্তু আমাদের জাতীয় দল ভালো করছে, মেয়েরা ভালো করে আসছে, আন্ডার-20 চ্যাম্পিয়ন হয়েছে, 17 সাফে রানার আপ হয়েছে। আমরা ইয়াতে গেছিলাম, এশিয়ান কাপ কোয়ালিফাই গেছিলাম আন্ডার-17 নিয়ে, ওখানে কিন্তু বাংলাদেশ দল বেশ ভালো করছে। আমরা 1 পয়েন্টের কারণে কিন্তু সৌদি আরবে যেতে পারিনি, আমরা একটা ম্যাচ ড্র হলে কিন্তু ওখানে চলে যেতাম। সুতরাং অনেক সুযোগ কিন্তু এখন আসছে আপনাদের সামনে। আর যেটা হয়েছে যে সব থেকে বড় ব্যাপার হলো জাতীয় দল রেজাল্ট করলে তখন দেশের মানুষ বলেন ফুটবলের কিন্তু চিত্রটা চেঞ্জ হয়ে যায়। আপনি ঘরোয়া ফুটবল চলবে, বাট জাতীয় দল একমাত্র জায়গা যারা মানে পুরো দেশের ফুটবল চেঞ্জ করে দিতে পারে রেজাল্ট। কারণ আজকে দেখবেন বসুন্ধরা কিংস এরিনাতে কিন্তু আপনি মানুষের জায়গা দিতে পারবেন না, দেখবেন সবাই কিন্তু এই ম্যাচটার জন্য ওয়েট করছে। সুতরাং এইটাকে ক্যাশ করতে হবে, আদারওয়াইজ তো আপনি যারা আছে কমিটিতে তারা আগাতে পারবে না, কারণ ন্যাশনাল টিমের রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো এই 2টা ম্যাচ খুব ভালো আমার মনে হয় যে অ্যারেঞ্জ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং তাদেরকে ধন্যবাদ জানাই। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে প্লেয়ারদের ডেডিকেশন লেভেলটা আজকে মাঠে প্রোভাইড করতে হবে। আমি যদি একটু ম্যাচে আরেকটু বলি যে, কারণ ভাই যদি জিকোর কথা একটু বলি, প্রায় 16 মাস পর আপনি একজন গোলরক্ষক ছিলেন, মিতুল মার্মা এতদিন গোলবার সামলেছেন, আজকে কি জিকোকে সুযোগ দেওয়া উচিত হবে? দিলে অসুবিধা নেই, সে সিনিয়র গোলকিপার, ভালো গোলকিপার, ওর রেকর্ড আছে অনেক, বিদেশে অনেক ভালো খেলেছে ফুটবল, সাফের সেরা গোলকিপার ছিল। ও খেললে খারাপ খেলবে না, তো ম্যাচুরড গোলকিপার টিমের জন্য কিন্তু বিরাট অ্যাডভান্টেজ।
নিচে যদি গোলপোস্টে যদি ভালো গোলকিপার থাকে, ডিফেন্ডাররা এবং ফরওয়ার্ডরা মনে করে যে আমাদের পিছনের টেনশন নাই, আমরা মন খুলে খেলতে পারবো। এই জন্যই সিনিয়র গোলকিপার টিমে দরকার, খেলেও আর ওর যে অর্গানাইজেশন ক্যাপাসিটি, খেলার স্টাইল লাইক ইউরোপিয়ান স্টাইল, ইংলিশ লিগের মতো খেলেও কিন্তু বিল্ড আপ ফুটবল খেলে, পায়ে খুবই ভালো গোলকিপার। ও খেলাইলে আমি মনে করি খারাপ হবে না টিমের জন্য। এটা আমার মনে হয় যে কোচই আসলে ডিসিশনটা বেটার নিতে পারবে। অসংখ্য ধন্যবাদ কারণ ভাই এবং এমএলএ ভাই। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, হয়তোবা প্রীতি ম্যাচ, তবে এই দুটো ম্যাচ জিতলে কিন্তু বাংলাদেশের যে র্যাঙ্কিং উন্নত হবে এবং সেই র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কিন্তু বাংলাদেশ সহজ প্রতিপক্ষ পাবে। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।